তিন ক্যাটাগরির লোক কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না, আওয়ামী লীগে ভোট দিতে পারে না। শেখ সাহেব নিজেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন, জাননি? উনি 75 সালে জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকেও আপনার যে সমস্ত আমাদের সাহসী জীবনের খেতাব আছে, বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ যারা জীবন দিয়েছে তাদের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতি খেতাব দিতে হবে। তো আমাদের একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশের চেতনা ছিল মুক্তিযোদ্ধাদের, যারা প্রকৃত দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেছে। এই প্রজন্মের এই জেনজি যারা দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেছে, এবং আজ পর্যন্ত কিন্তু কেউ এটা দাবি করেনি। আমি দাবি করেছি যে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকেও আপনার যে সমস্ত আমাদের সাহসী জীবনের খেতাব আছে, বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ যারা জীবন দিয়েছে তাদের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতি খেতাব দিতে হবে। নাহলে এই বিপ্লবের সাথে বেইমানি করা হবে। কারণ ওই সময় সেনাবাহিনী, তার বিডিআর, তখন ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, আনসার, পুলিশ যারা করেছে তারা সব প্রশিক্ষিত ছিল এবং সশস্ত্র ছিল। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা প্রশিক্ষণ নিচ্ছে, সশস্ত্র ছিল। আর এই যে প্রজন্মে যারা করেছে তারা প্রশিক্ষিত না, সশস্ত্র না, তারা শুধু দেশপ্রেম দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তো তাদের কৃতিত্ব কম কেন? তারা ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, তারা দেশকে এক অন্ধকার যুগ থেকে মুক্তি দিয়েছে। তো আমি বলতে চাই আমাদের এই যে চেতনা মুখ সুখী সমৃদ্ধশালী এই প্রজন্মের যারা মুক্ত, তারাও কিন্তু ওই স্বপ্ন নিয়েই জীবন দিয়েছে, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এটার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো যে আমাদের ভারতের করাল গ্রাস থেকে মুক্ত হতে হবে। এবং এই ভারতের করাল গ্রাস মুক্ত হতে হলে আমাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি হতে হবে। সুতরাং যারা তাদেরকে পুনর্বাসনের চিন্তা করে তারা দেশের শত্রু। এদের এই দেশে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়ে থাকে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না আমাকে বলেন? ছাত্রলীগ তো মানে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ছাত্রলীগ তো আওয়ামী লীগের ফল। আওয়ামী লীগ যদি গাছ হয়, এরা তো আর বড় ফ্যাসিবাদ। এরা তো হত্যার রাজনীতি সেই 72 থেকে 75 করেছে। এদের গণহত্যা প্রথম করেছে পাকিস্তান আর্মি, আমরা বলি পাকিস্তান আর্মি করেনি। গণহত্যা প্রথম করেছে আওয়ামী লীগ, বিহারিদেরকে মেরে মেরে। ওটা গণহত্যা না? বিহারিদের রাজনীতির সাথে জড়িত ছিল না? এটা তো পাকিস্তানও ছিল না, এটা ভারতে ছিল, বিহার রাজ্যে। মুসলমান দিকে তার স্বাধীনতার পরে 47-এ পার্টিশনের পরে তারা এখানে চলে এসেছে, এখানে আশ্রয় নিয়েছে। তো তাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই, তারা পাকিস্তান তাদেরকে নেয়ও না। তাদের না না না, এরা তো ভারতের বিহার রাজ্য থেকে এখানে চলে এসছে। এবং পাকিস্তান সরকার তাদেরকে এই একটু মানে 21 বছর তো তাদেরকে নেয়নি, স্বাধীনতা 24 বছর, 47 থেকে 71। 71 পর থেকে কিন্তু বহু আপনার আন্দোলন হয়েছে, প্রত্যাবর্ষণ, মানে পাকিস্তানে চলে যাওয়ার জন্য। পাকিস্তান সরকার তাদেরকে নেয় না। তারা তো অরাজনৈতিক এবং নিম্ন শ্রেণী ছিল। আপনার রেলওয়ে কর্মচারী ছিল, বিভিন্ন মিল কারখানায় কাজ করে থাকতো, জুট মিল, এই সমস্ত মিলে, সুগার মিল, এই সমস্ত তাদের একদম নিম্ন পর্যায়ে ছিল, খুব কমে ছিল উচ্চ পর্যায়ে। তো তাদের ইয়াহিয়া খান সংসদ অধিবেশন ভেঙে দিল, তাদের মারতে হবে কেন? হাজার হাজার মেরেছে, অসংখ্য নারী ধর্ষণ করেছে এই আওয়ামী লীগ। তো এদের তো নিষিদ্ধ করার কোনো বিকল্প নাই। তারা যখনই ক্ষমতায় থেকেছে তারা যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে। বেশি দূরে যেতে হবে না, আপনার 2009 থেকে 24 দেখেন না কী করেছে, তারা কী না করেছে, কী করে নাই তারা আমাকে বলেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, একজন সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে। তো এই সমস্ত লোকজন, আপনি সোহেল তাজের একটা সাক্ষাৎকার পড়ে দেখেছেন কিনা, যে তাদেরকে বলা হচ্ছে, এই প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী বলেছে তোমরা যে যত বড় খাও, এই ধরনের কথা বলেছে একটা। তার এক একটা কথা তো, আপনি এক সময় বলেছিলেন, আমার মনে পড়ে যতদূর, তার জিহ্বাটা হলো তার বড় দুশ্মন। এই প্রাক্তন প্রধানমন্ত্রীর জিহ্বাটা হলো তার সবচেয়ে বড় দুশ্মন, সে তার সবচেয়ে বড় ক্ষতি করেছে। সমস্ত বিশ্বে যখনই একটা নির্বাচন হয়, যে দল জিতে, বিরোধী দল যারা হয় তারা 24 ঘন্টার মধ্যে বিরোধী দলের নেতা বিবৃতি দেয় যে আমরা অভিনন্দন জানাই, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। 91 সালে যখন জামাতে ইসলামের বিএনপি ক্ষমতা, পরের দিনই পত্রিকায়, এক মুহূর্তে শান্তিতে থাকতে দিব না। এটা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয়? তো আমাদেরকে ভারতের করাল গ্রাস মুক্ত না থাকতে পারলে আমরা এই দেশকে সামনে বাংলাদেশের স্বপ্ন দেখা অলিক হবে, একটা সম্ভব হবে না, আমরা পারবো না। এটার জন্য আমাদেরকে আওয়ামী মুক্ত থাকতে হবে দেশ। সুতরাং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং শেখ সাহেব নিজেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন, জাননি? উনি 75 সালে জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন। এটাকে কোনোদিন বলেনি কেন? আমার কাছে আশ্চর্য লাগে যে এই আওয়ামী লীগ তো অবৈধ আওয়ামী লীগ। তো সব ইট উইল বি, মানে আপনার নতুন বোতলে পুরান মদ হবে।
আমার কাছে আমি একটা স্পষ্ট একটা কথা বলি, 3 ক্যাটাগরির লোক কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না, আওয়ামী লীগে ভোট দিতে পারে না। একটা হলো খাঁটি দেশপ্রেমিক, যে খাঁটি দেশপ্রেমিক সে ভারতের প্রভুত্ব কোনোদিন মেনে নেবে না। আমি 2016 সালে গ্রেপ্তার হয়েছে, আমি ভারতের বিরুদ্ধে লেখালেখি করতাম দেখে। যখন এই ফ্যাসিবাদদের অত্যাচারের সবাই অতিষ্ঠ, কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলে না, আমি ফেসবুকে লিখে গেছি। আমি রাজনীতি করতাম না দেখে ময়দানে যাইনি, আবার ফেসবুকে আপনার লেখা দেখেন। 1 নম্বর হল খাঁটি দেশপ্রেমিক। 2 নম্বর খাঁটি মুসলমান, তারা মূর্তি পূজা করে, মূর্তি পূজার তারা প্রভু মানে, কোনো খাঁটি মুসলমান করতে পারে। 3 নম্বর কোনো ভালো মানুষ, কারণ তারা সন্ত্রাসীদের দল, তারা সন্ত্রাসী না করে বড় নেতা হয় জানা। তোফায়েল আহমেদ 1969 সালে ছাত্রনেতা আব্দুল মালেককে পিটিয়ে মেরেছে, ছবি আছে। রেসকোর্সে, যেটা আপনার রেসকোর্স নাম ছিল, যেটা সরোজ উদ্যানে, এখানে পিটিয়েছে এবং তার মাথা ফাটিয়ে মগজের মধ্যে বালু দিয়ে এইভাবে রড দিয়ে খুঁচিয়েছে এবং 2 দিন পরে হাসপাতালে মারা গেছে। শেখ সাহেব 1964 সালে ডেপুটি স্পিকার শাহেদ আলী, তাকে সংসদে পিটানো হয়েছে, আওয়ামী লীগের লোকজন পিটিয়েছে, হাসপাতালে মারা গেছে। তো তাদের ইতিহাসে সন্ত্রাস। আমি নিজে ওই যে 2 জন যে ওই আমার বাবার মিটিংয়ে চিটাগাঙে বললাম না হামলা করেছিল, এই প্রধানমন্ত্রী বলেছে আপনারা 10টা মারতে পারলেন না কেন, আপনারা শাড়ি চুরি পরে ঘরে বসে থাকেন না কেন, এই ধরনের কথা বলেছে। তো সুতরাং এই দেশকে ভারত মুক্ত রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের উন্নতি হবে, এবং এর জন্য আমাদেরকে যারা দেশপ্রেমী উদ্বৃত্ত জাতি তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে এত দলাদলি আমার ভালো লাগছে না, আমি শান্তি পাচ্ছি না। আমরা দল করছি ভেঙে যাচ্ছে, দল করছি ভেঙে যাচ্ছে, নিজেদের মধ্যে আমরা কোনোদিন কেন আমরা এক হতে পারি না? আমাদের একটা জায়গায় আমাদের এক হতে হবে, আমাদের দেশের স্বার্থে এক হতে হবে আমাদের, এছাড়া আমাদের আর উন্নতি হবে না। আল্লাহ কোরআনে বলেছে, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না। আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা দেশের স্বার্থে আল্লাহর ওয়াস্তে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, নিজেদের মধ্যে দলাদলির জন্য না হয়, আমরা কাদা ছোড়াছুড়ি না করি। একজন আরেক দলকে মুনাফিক বলবে, একজন আরেকটা কথা বলবে, আরেকজন আরেকটা কথা বলবে। এখানে ফ্যাসিবাদদেরকে এই দেশের ছাত্র জনতা পিটি বিদায় করেছে, মূর্তি ভেঙেছে, এবং মূর্তির উপরে আপনারা দেখেছেন কী করেছে মূর্তির উপরে। সেইখানে কী করে অন্য দলের বড় দলের রাজনৈতিক নেতা বলে যে এই ছবি থাকা সরানো ঠিক হয়নি, ভাঙা ঠিক হয়নি, এগুলি কথা কী করে বলে? আমি তো এখন পর্যন্ত এটা মানে হজম করতে পারি না যে কেন এখন একটা সরকারি অফিসে ওনার ছবি থাকবে, শেখ সাহেবের ছবি থাকতে হবে। ছবি দিয়ে দেশে মানুষ চায় না, তার মূর্তি ভেঙে তো দেখিয়ে দিয়েছে, 32 নম্বর ভাগে গুড়িয়ে দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছে। ওটা তো তাদের মক্কা, তো এটা 32 নম্বর তাদের মক্কা, তো ওই মক্কা গুড়িয়ে দিয়েছে, তাদের কাবা গুড়িয়ে দিয়েছে। তারপরে কেন তার ছবি সরানো যাচ্ছে না, বিভিন্ন অফিস আদালতে তার ছবি? এটা আমার খুব কষ্টদায়ক। আমি ইনশাল্লাহ করবো, আবার আমি জাতীয় সঙ্গীত নিয়ে আবার লেখালেখি শুরু করব, দরকার হলে আমি কোর্টে যাব, আমি সংবিধান নিয়ে দরকার হলে কোর্টে যাব। এই সংবিধান অবৈধ, সংবিধান 1972 সালে আওয়ামী লীগ করেছে, ঠিক আছে? আওয়ামী লীগকে 1972 সালে জনগণ কি সংবিধান বানানোর জন্য কোনো রায় দিয়েছিল? 1970 সালে 7ই ডিসেম্বর পাকিস্তানের আন্ডারে যে লাস্ট ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগের কী ছিল ম্যানিফেস্টো 6 দফার? তারা পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র চালানোর জন্য। জনগণ তো তাদের দেশ স্বাধীন করার জন্য রায় দেয়নি, স্বাধীন সংবিধান একটা নতুন সংবিধান বানানোর জন্য রায় দেয়নি। পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চ অপারেশন সার্চলাইট করেছে, আমাদের দেশে গণহত্যা করেছে, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীন দেশের নাগরিক, কারো গোলাম থাকবো না আমরা। তো তারপরে তো আপনাদেরকে জনগণ এই সংবিধান বানানোর কোনো রায় দেয়নি। আমি 2007 সালে একটা প্রোগ্রামে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের গণতন্ত্রের বক্তৃতা দিয়েছিলেন। আমি তখন ওনাকে এই প্রশ্ন করেছিলাম যে আমি তো এটাকে বৈধ মনে করি না। আমি যখন চাকরিতে ছিলাম আমি বললাম, কারণ আপনারা তো জনগণের রায় নেননি বলে, তখন তো আমাদের দেশ চালানোর একটা সংবিধান দরকার ছিল। হ্যাঁ, অবশ্যই দরকার ছিল। আপনার একটা গণভোট দেওয়া উচিত ছিল। জনগণের ম্যান্ডেট না নিয়ে আপনার সংবিধান করতে পারেন না। এবং যদি গণভোট হতো, হ্যাঁ না ভোট হতো, যারা পাকিস্তানপন্থী ছিল তারাও তখন হ্যাঁ ভোট দিত, কারণ এটা বাস্তবতা। আর যদি ভোট দিত তাহলে হ্যাঁ ভোটই দিত, না ভোট কেউ দিত না। কিন্তু আপনি যেহেতু জনগণের রায় নিয়ে সংবিধান, মানে এই সংবিধানটাই অবৈধ। আমি বলেছি অনেক সাক্ষাৎ, ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি খুব শিগগিরই দাবি তুলব যে একটা গণভোট করে সরকারের অনুমতি নিতে হবে যে আমরা নতুন সংবিধান প্রণয়ন করব।
ওই সংবিধান বাতিল। এটা আপনি যদি আজকে রেফারেন্ডামে গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ ভোট জিতবে, সংবিধানে থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা দেখেন, প্রেসিডেন্ট কি, প্রেসিডেন্টের কী ক্ষমতা আছে বলেন তো? এক স্বাক্ষর করা ছাড়া বা কিছু করার আছে না। তাহলে এইভাবে এই ধরনের না থাকার ফলেই হয়েছে কি, আপনার প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যাচ্ছে। দলের মধ্যে গণতন্ত্র নাই, সুতরাং তারা রাষ্ট্রীয় গণতন্ত্র পরিচালনা চর্চা করতে পারে না, তো প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যায়, যেই আছে সেই স্বৈরাচার হয়ে যায়। তো সংবিধানে সংশোধন করে এমন করতে হবে যে প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। যেদিন সংসদের নির্বাচন হবে একই সাথে দুইটা ফেডারেলের ভোট দিয়ে মানুষ, আমাদের দেশের মানুষ যথেষ্ট চালাক, যদি বুঝবে না কেউ মনে করলে ভুল করবে। আমি যাব, দুইটা দিবে, একটা প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী একটা এমপি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলে তখন আর প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হবে না, এবং প্রেসিডেন্টের হাতে কিছু কিছু ক্ষমতা ন্যস্ত করতে হবে, যাতে একটা ব্যালেন্স অফ পাওয়ার হয়। ইংল্যান্ডে আছে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। আমেরিকার সিস্টেমে দেখেন ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, কিন্তু সিনেট আছে, যেটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। তো আমাদের দেশে এরকম প্রেসিডেন্টকে আরও ক্ষমতাশালী করতে হবে, জনগণের ভোটে নিতে করতে হবে, এবং আমাদের ক্ষমতা ভারসাম্য আনতে হবে। 3 নম্বর, মানবাধিকার পরিপন্থী যে সমস্ত আইন আছে ওগুলোই বাতিল করতে হবে। যেমন সশস্ত্র বাহিনী কিন্তু অন্যায়ভাবে চাকরি দিয়ে বের করে দিলেও কোর্টে যেতে পারে না, সম্ভবত আর্টিকেল 45 আমার যদি ভুল না হয়। কিন্তু বেসামরিক প্রশাসনে পুলিশ বলেন, একজন আমলা বলেন, চাকরি দিয়ে বরখাস্ত তাদের মামলা করে 3টা 4টা প্রমোশন নিয়ে তারা আবার চাকরিতে ফিরে যেতে পারে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু সেই অধিকারটা নাই, যেটা মানবাধিকার পরিপন্থী না। এই 3 বাহিনী মিলে যে 2-2.5 লাখ আছে, 2.5 লাখ আছে, এটা তো স্পষ্ট এতগুলো মানুষের কোনো অধিকার নাই। এদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে। তো আমি এই দুটো আমার কাছে খুব বড় ইস্যু। জাতীয় সঙ্গীত, আমার এই জাতীয় সঙ্গীত আমার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা হয়েছে। 2 বাংলা এক করার জন্য রবীন্দ্রনাথ লিখেছে। তো 2 বাংলা এক, আমরা কি পশ্চিম বাংলা আমাদের দেশ, তাহলে 2 বাংলা এক কী করে হয়? যেই জাতীয় সঙ্গীত, যেই সঙ্গীত লেখা হয়েছে 2 বাংলা এক করার জন্য, এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কী করে? স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা 1971 সালে যখন অস্থায়ী সরকার হলো, তখন ভারতীয় আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই বাংলাকে তারা নিয়ে নিবে, সেই উদ্দেশ্যে চাপিয়ে দিয়েছে। এবং আমরা আওয়ামী লীগ গোলামি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলে তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা চুক্তি করে বিক্রি করে দিয়েছে তারা, এইটা তারা নিয়েছে। আমি সারা জীবন এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য শপথ নিয়ে সেনাবাহিনীতে অফিসার হয়েছে। আর আমি এমন গান গাচ্ছি যেটা আমার স্বাধীনতার পরিপন্থী, আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, আমার অখণ্ডতার পরিপন্থী, আমার সার্বভৌমত্বের পরিপন্থী। আমার সারা জীবন আগুন জ্বলেছে। অনেকে আমাকে বলে যে আপনি মুক্তির পরে সাথে সাথে প্রথমে এই প্রসঙ্গটা না আনলে পারতেন। আমার কথা হলো, আমি জীবনে আর কোনোদিন সাংবাদিকদের সামনে কথা বলবো কি বলবো না তখন আমি জানি না। এবং এটা আমার 30 বছর, আমার 30 বছর না, চাকরিতে বের করে দেওয়ার পরে তখন 35 বছর হয়ে গেছে প্রায়। আমার বুকে জ্বলেছে, আগুন জ্বলেছে যে আমি যেটার রক্ষার জন্য জীবন নিয়ে শপথ, জীবন মানে বিসর্জন দেওয়ার জন্য শপথ নিয়েছি, ওটার পরিপন্থী গান গাচ্ছি আমি। হাউ ইজ ইট, মানে আমার বুকে আগুন জ্বলেছে। তো আমি প্রথম সুযোগে এটা বলেছি মানুষের সাথে। এবং সংবিধানটা আমি বলেছি সংবিধানটা অবৈধ। এইবার যদি আমরা আবার একই অবস্থা হয়ে আর কত শতাব্দী আমাদের আবার এই ভুগতে হবে আল্লাহ জানে। তো এই নতুন প্রজন্মের ছেলেরা আমাদেরকে আশার আলো দেখেছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ সামনে নিয়ে জন্য কাজ করে, আমরা কাদার ছোড়াছুড়ি না করি, নিজেরা দলাদলি না করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ঠেকাতে হবে, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে ঠেকাতে হবে, আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিতে হবে, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়বাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।